বুঝতে পারছিস না? না তো। সাথী বেগম রান্নাঘরের সামনে সকালে আইসক্রিম পড়ে থাকতে দেখেছেন। পুরো মেঝে আইসক্রিম গলা পানিতে ছেয়েছিল। তিনি ড্রয়িং রুমে এসে সাদাতকে জিজ্ঞাসা করলেন, সাদাত, তুই কোনো বিড়ালকে দেখেছিস আমাদের বাড়ির আশেপাশে ঘুরতে? সাদাত বলল। না তো, কোনো কিছু হয়েছে? সাথী বেগম মুখ গম্ভীর করে বললেন, আর বলিস না, রাতে মনে হয় কোনো বিড়াল এসেছিল বুঝলি, এক বাটি আইসক্রিম ফেলে দিয়েছে মেঝেতে, কিন্তু বিড়ালটাকে তো খুঁজেই পেলাম না। বিড়াল আসলো কোথা থেকে? কোনোদিন তো বাড়ির আশেপাশেও দেখলাম না। সারহান এতক্ষণে বুঝলো বিড়াল খোঁজার কারণটা। ভাবতে এসে মৃদু হাসলো। অরিত্রিকা সাথী বেগমের চিন্তিত মুখ দেখে এগিয়ে এসে বলল। মা, কিছু কি হয়েছে? সাদাত তখনই বলে উঠল। চাচি বিড়াল খুঁজছে। অরিত্রিকা না বুঝে বলল। বিড়াল কি করেছে? সাথী বেগম বলল। আইসক্রিম ফেলে দিয়েছে। অরিত্রিকা বুঝলো আসল গন্ডগোল কোথায়। সে কি করে বলবে বিড়াল খুঁজে লাভ নেই, ওটা আমি করেছি। সারহান অরিত্রিকার দিকে তাকিয়ে হাসির রেখা টেনে সাথী বেগমকে বলল। চাচি, আমি রাতে বিড়াল দেখেছি। বিড়ালটি খাবার চুরি করতে এসেছিল। আইসক্রিম খাবে এমন সময় আমি দেখে ফেলি। আমায় দেখে বিড়ালটি ভয় পেয়ে যায়। তারপর আর কি, বিড়াল আইসক্রিম ফেলে দিয়ে দৌড় দিল। তুমি বিশ্বাস করবে না, বিড়ালটা কিন্তু অনেক বড় ছিল। সারহানের কথা শুনে অরিত্রিকা আশ্চর্য হলো। এক নিমিষে কি করে মিথ্যা বলে দিল, আর শেষে কিনা তাকে বিড়াল বানিয়ে দিল। অসহ্য। সাথী বেগম একটু রাগ দেখিয়ে বললেন। কি সাহস ওই বজ্জাত বিড়ালের, সুযোগ পেয়ে বাড়িতে ঢুকে পড়েছে। মায়ের মুখে নিজের নামে এসব শুনে সে কটমট দৃষ্টিতে সারহানের দিকে তাকালো। মা, তুমি কি অবুঝ হয়ে গেছো? বিড়ালের কি হাত আছে? বিড়াল কিভাবে ফ্রিজ থেকে আইসক্রিম বের করবে? অরিত্রিকা বিরক্তি প্রকাশ করে বলল। সাথী বেগমের এবার হুঁশ ফিরল। মেয়ের কথা এটা তো ভেবে দেখেননি তিনি। এতক্ষণ অযথা বিড়াল খুঁজছিলেন। সাথী বেগম বোকামি বুঝতে পেরে বললেন। আসলেই তো, এটা ভেবে দেখিনি। অরিত্রিকা একবার সারহানের দিকে তাকিয়ে সাথী বেগমকে বললেন। তোমার যে যা বলবে তাই বিশ্বাস করবে? আরশাদ সাহেব বললেন। যা হয়েছে তা নিয়ে ভেবে কাজ নেই। আমাদের মধ্যে হয়তো কারো থেকে ঘটনাটা ঘটেছে। সাথী বেগম নিজের বোকামিতে নিজেই লজ্জা পেয়েছেন, তাই তারা দিয়ে বললেন। এইসব ভেবে আর কাজ নেই, আমার অনেক কাজ বাকি আছে, আমি গেলাম। সাথী বেগম চলে যেতে অরিত্রিকা সারহানের দিকে গিলে খাওয়া দৃষ্টিতে তাকালো। সবসময় সুযোগ বুঝে তাকে অপমান করে। সারহান তার বাবার সাথে কথা বলায় ব্যস্ত থাকায় খেয়াল করেনি। সাদাত সারহানের দিকে অরিত্রিকাকে তাকিয়ে থাকতে দেখে বলল। এমন পিশাচিনীর মতো তাকিয়ে আছিস কেন ভাইয়ার দিকে? সাদাতের কথা শুনে সারহান কথা থামিয়ে দিয়ে অরিত্রিকার দিকে নিবিড় দৃষ্টি ফেলল। আরশাদ সাহেবও তখনই অরিত্রিকার দিকে তাকালেন। অরিত্রিকা দৃষ্টি নিচু করল। মুখশ্রী থমথমে। এই সাদাতটা বড্ড অসভ্য। এভাবে সকলের সম্মুখে বলার কোনো মানে হয়? আরশাদ সাহেব চোখে থাকা চশমা ঠেলে বলল। কিছু বলবে আম্মা? অরিত্রিকা এমন আদুরে ডাক শুনে থমথমে ভাব কাটিয়ে হেসে ফেলল। আরশাদ সাহেব অরিত্রিকাকে নিজের সন্তানের ন্যায় ভালোবাসেন। সাদাত সারহানের জন্য কোনো কিছু কিনলে অরিত্রিকার জন্য বরাদ্দ থাকে। ছোট থেকেই বড় বাবা আর বড় মার আদর পেয়ে বড় হয়েছে। অরিত্রিকা আরশাদ সাহেবকে হেসেই বলল। তেমন কিছু না বড় বাবা। আরশাদ সাহেব বললেন। ও আচ্ছা, তোমাদের গ্যাংয়ে আরো দুজন সদস্য কই? সকাল থেকে তো তাদের কোনো দেখাই পেলাম না। অরিত্রিকা বলল। ওরা তো ছাদে, আমিও ছাদে ছিলাম, সাদাতকে ডাকতে এসেছিলাম। আরশাদ সাহেব বললেন। ওদের ডেকে নিয়ে আসো, সকালের খাবার খাবো সকলে একসাথে বসে। ঠিক আছে। অরিত্রিকা আরশাদ সাহেবের সাথে কথা বলে ছাদে ইফার ইশরাকে ডাকতে গেল। আরশাদ সাহেব সারহানের উদ্দেশ্যে বললেন। রাজনীতির পাশাপাশি আমাদের অফিসের কাজকর্মে একটু মনোযোগী হও। সারহান আরশাদ সাহেবের কথা শুনে বলল। ইলেকশন হয়ে যাক, তারপর থেকে অফিসেও সময় দেব। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আমি বাগান থেকে একটু হেঁটে আসি। ওকে। আরশাদ সাহেব বাগানে হাঁটতে চলে গেলেন। প্রতিদিন ভোরে হাঁটাহাঁটি করলেও আজ ভোরে হাঁটাহাঁটি করা হয়নি। সারহান নিজের ফোন বের করে আবিরকে টেক্সট পাঠালো। এমপি মহোদয়ের সাথে মিটিং আছে 11টায়। আবিরের রিপ্লাই আসলো তখনই। পৌঁছে যাব। সারহান ফেসবুক ওপেন করলো। ফোন স্ক্রল করতে করতে একটা পোস্ট তার চোখে পড়লো, যেখানে নয়ন তালুকদার ভদ্রবেশী নেতার ন্যায় মানুষকে খাবার, কর্মসংস্থান, বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভাষণ দিচ্ছেন। আমজনতার ভিড় জমিয়েছে ভাষণ শোনার জন্যে। তাহলে নয়ন তালুকদার সাধারণ মানুষদের ইমোশনাল ব্ল্যাকমেল করছে? ভাবতেই সারহানের ওষ্ঠ জুড়ে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। মানুষ কতটা নিকৃষ্ট হলেও সাধারণ মানুষকে এভাবে মিথ্যা প্রচারণায় ফেলে। গরিব দুঃখীদের ভরসা দিয়ে ভোট আদায়ের চেষ্টা চালাচ্ছে। মানবতার ফেরিয়ালা সেজেছে অল্প দিনের জন্য। নিজের কার্যসিদ্ধি হয়ে গেলে সাধারণ মানুষকে ভুলে যাবে। নয়ন তালুকদার একজন মুখোশধারী মানুষ। শুধু কাছের কিছু সংখ্যক মানুষ জানে নয়ন তালুকদারের আসল চেহারা। সাদাত সারহানের ফোন থেকে ভেসে আসা নয়ন তালুকদারের ভাষণ শুনে সারহানকে বলল। ভাই, এটা তোমাদের দলের বিরুদ্ধে লড়বে সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না? সারহান ফোনের স্ক্রিনে চোখ রেখেই বলল।
হুম, এটাই সেই নয়ন তালুকদার, নিশাদের মামা। সাদাত উকি দিয়ে ফোনে নয়ন তালুকদারকে দেখে বলল, এই মোটকু নয়ন তো খুব খারাপ। টাকলুর ভাগ্নের সাহস আছে বলতে হবে, না হলে কেউ শত্রুর বাড়িতে বিয়ে করতে চায়? আমার তো ওই নিশাদকে একদম পছন্দ ছিল না, চাচার জন্য কিছু বলতে পারিনি। সারহান ফোন স্ক্রল করা বন্ধ করে ফোন পকেটে রেখে দিল। তারপর সাদাতকে উল্টে প্রশ্ন করলো, ভার্সিটির ক্লাস কেন মিস দিচ্ছিস? কিছুদিন পর ইন কোর্স তোর। পড়াশোনা বাদ দিয়ে দে। এমনিও পড়াশোনার প্রতি মন কোথায়? সব মন তো গার্লফ্রেন্ডদের কাছে পড়ে থাকে। গার্লফ্রেন্ডের কথা শুনে সাদাতকে সে উঠল। সারহানের কাছে কোনো কথাই গোপন থাকে না, কিভাবে যেন সে জেনে যায়। সাদাতের মনে হয় তার পেছনে গুপ্তচর লাগিয়ে রাখা হয়েছে। সে সারাদিন যা করে সব এসে তার ভাইকে বলে দেয়। সাদাত ধরা পড়া চোরের ন্যায় বলল, এসব কি বলছো তুমি? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। ছোট ভাইয়ের মনোভাব বুঝে সারহান ঠোঁট বাঁকিয়ে হাসলো, হেসেই বলল, আমার থেকে লুকিয়ে লাভ নেই ব্রো। এসব ছেড়ে পড়াশোনা কর। এমনিতেও ওদের সাথে বিয়ে হবে না। এগুলো শুধুই টাইম পাস ছাড়া কিছুই না। আমার মনে হয় তুই অন্যের বুকে পাহারা দিচ্ছিস বিনা স্যালারিতে। কাজটা মন্দ নয়, ক্যারি অন। এটা করতে চাইলে করতে পারিস। পরে কোনো সমস্যা হলে আমাকে বলতে আসবি না। সাদাত সারহানের কথা শুনে আর কিছু বলল না। সারহানের করা অপমান শুনেও শুনলো না। তার ভাই থাকতে আর কোনো শত্রুর দরকার পড়ে না। তার মানে এবার গার্লফ্রেন্ডও গেল। এর আগেও দুইটা গার্লফ্রেন্ড ভেগেছে, নিশ্চয়ই তার ভাইয়ের কারসাজি এবার একটাও গেল। ভাবতেই মন খারাপ হলো সাদাতের। মিতা বেগম সারহান আর সাদাতকে সোফায় বসে থাকতে দেখে এগিয়ে আসলেন তাদের দিকে। সারহানের সাথে এসে এ পর্যন্ত তেমন দেখা হয়নি। আফ্রিদিও তার মায়ের আগে এসে সোফায় বসে পড়ল। মিতা বেগমও ছেলের পাশে বসে পড়লেন। সারহান মিতা বেগমকে দেখে ভদ্রতাসূচকভাবে বললেন। আসসালামু আলাইকুম আন্টি। মিতা বেগম বললেন, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার সাথে তো দেখাই হয় না, রাজনীতি নিয়ে খুব ব্যস্ত সময় পার করছো বোঝা যাচ্ছে। সামনে ইলেকশন, এসব নিয়ে একটু বিজি আছি। আঙ্কেল আসলেন না কেন? আর বলো না, তোমার আঙ্কেল ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত, তাই আমাদের সাথে আসতে পারেনি। সারহান আর কি কথা বলবে বুঝে উঠতে পারল না। সে ছোট্ট করে বলল, ও, সাদাত আর আফ্রিদি দুজন নীরব দর্শক হয়ে সারহান আর মিতা বেগমের কথা শুনছে। মিতা বেগমের সারহানের সাথে কথা বলে মনে হলো ছেলেটা গম্ভীর হলেও ভদ্র, আচার আচরণ সুন্দর, সাবলীল আছে। ইফা নিচে এসে তার মাকে সারহানের সাথে কথা বলতে দেখে এগিয়ে এসে মায়ের পাশে দাঁড়ালো। অরিত্রিকা তিশার সাথে ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে। ইশরা অরিত্রিকার পিছু পিছু আসছে। মিতা বেগম সারহানকে বললেন, রাজনীতির পেছনে একটু কম ছুটে বিয়ে শাদি করে নাও, সংসারটা তো করতে হবে, বয়স তো কম হলো না। অরিত্রিকা তার মামির কথা শুনে ফোনে কথা বলা বন্ধ করে দিল। সে কল কেটে খানিকটা এগিয়ে আসলো। ইশরা অরিত্রিকার পিছে গিয়ে দাঁড়ালো। ইফা তো উৎফুল্ল হয়ে বসে আছে সারহানের উত্তর শোনার জন্য। সারহান সোফায় শরীর এলিয়ে পায়ের উপর পা তুলে বসলো। তার গম্ভীর মুখশ্রী। সারহান গাম্ভীর্যতা বজায় রেখে বলল, রাজনীতিতে নিজের স্থান গড়ছি। বিয়ে নিয়ে এখনো ভাবিনি, তবে ইলেকশনের পরে বিয়ে নিয়ে ভাববো। মিতা বেগম সারহানের উত্তর শুনে বললেন, কোনো মেয়ে পছন্দ করেছো? না মানে এখনকার ছেলে মেয়ে তো নিজেদের পছন্দে বিয়ে করে। সারহানের এসব ব্যক্তিগত কথা বলার ইচ্ছে নেই। এসব নিয়ে সে কাউকে কিছু বললে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবুও ভদ্রতার খাতিরে বসে আছে। সামনে থেকে চলে যাওয়াটা বেমানান দেখায়। উত্তরটা ইচ্ছে না থাকা সত্ত্বেও দিতে হবে। সে কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলল। তেমন কেউ নেই। মিতা বেগম খুশি হয়ে বললেন, বাহ, খুব ভালো তো। এখনকার দিনে এমন ছেলে পাওয়া দুষ্কর। ইফাত সারহানের বলা নাসূচক উত্তর শুনে ভীষণ খুশি হয়েছে। তবে একটু সন্দেহ হচ্ছে, আসলে কি কেউ নেই? অরিত্রিকা প্রতিক্রিয়াহীনভাবে দাঁড়িয়ে আছে। সে জানতো সারহান এমনই উত্তর দেবে। আফ্রিদি মায়ের কথা শুনে হাই হুতাশ করে বলল, মা, তুমি কি আমায় দেখতে পাচ্ছ না? আমারও তো বিয়ের বয়স হয়েছে, আর কতকাল সিঙ্গেল হয়ে ঘুরবো। বিয়েটা দিয়ে দাও, তোমার ছেলের বউ আনি। মিতা বেগম মেকি রাগ দেখে ছেলের কাঁধে চাপড় দিয়ে বললেন, কোনো ছেলেকে দেখেছিস বিয়ের জন্য লাফায়? কানাডায় গিয়ে নির্লজ্জ হয়েছিস দেখছি। ছোট বড় না মেনেই বিয়ের কথা বলে দিলি। আমি তো সত্যি বললাম, বিয়েটা দিয়ে দাও। অসভ্য ছেলে একটা। অরিত্রিকা, সাদাত, ইফা, ইশরা আফ্রিদির কথা শুনে হেসে উঠল। সারহানের মুখে কোনো হাসি নেই। সে মিতা বেগমকে বলল, আন্টি, আমার জরুরি কাজ আছে, উঠতে হবে। মিতা বেগম সারহানকে বলল। ঠিক আছে বাবা, যাও। সারহান নিজের হাতে থাকা ঘড়িতে টাইম দেখে নিল। বেশি সময় নেই, এখনই যেতে হবে। সে সোফা থেকে উঠে সদর দরজা দিয়ে গ্যারেজের দিকে গেল। চৌধুরী বাড়িতে ছোটখাটো যেন ঈদ লেগেছে। অরিন মামি এসেছে জেনে চলে তাড়াহুড়া করে
ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতে চলে এসেছে। অরিনের হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে চৌধুরী বাড়িতে রেখে গেছে। পরন্ত বিকেলে সবাই ছাদে আড্ডার আসর বসিয়েছে। এখানে সবাই উপস্থিত থাকলেও অনুপস্থিত আরশাদ সাহেব, আজমল সাহেব, আফ্রিদি আর সারহান। বিবাহিত নারীরা সংসারে বিভিন্ন কথা নিয়ে মজে আছে। তাদের থেকে কিছুটা দূরত্ব রেখে অরিত্রিকা, সাদাত, ইশরা আর ইফা বসে আছে। তাদের গল্পের টপিক আলাদা। অরিত্রিকা কাল রাতের আইসক্রিমের কাহিনী সবাইকে বলেছে, তবে খোলাখুলি সবকিছু বলেনি। সে যে কেন অসুস্থ হয়ে পড়েছিল এটাও চেপে গেছে। সব কথা না বলায় শ্রেয়। ইশরা, সাদাত জানলে উঠতে বসতে রাগাবে। সবাই নিজেদের কথা বলার মধ্যে মশগুল থাকলেও ইফা চুপচাপ বসে কিছু একটা ভাবছে। সাদাত ইশরার অরিত্রিকাকে বলল, ভার্সিটির অ্যাডমিশন তো এক সপ্তাহ পর থেকে শুরু হয়ে যাবে। পড়াশোনা শুরু করো, না হলে দেখা যাবে চাচা তোদের দুটোকে একসাথেই বাড়ি ছাড়া করবে। ইশরা চমকে উঠে বলল, কি বলিস? আমি তো তোদের বাড়িতে এসে ঘুরে ফিরে বেড়াচ্ছি, সামনে অ্যাডমিশন ভুলেই গেছি। আমি কাল বাড়ি যাব তাহলে। অরিত্রিকা বিতৃষ্ণা নিয়ে বলল, আর ভালো লাগে না, আবার অ্যাডমিশন, আবার পড়াশোনা, এক গাদা বই পড়তে হবে আবার। সাদাত অরিত্রিকার কথা শুনে বলল, এবার চান্স পেতেই হবে, না হলে চাচাকে তো চিনিস, যে রাগ। রে, এবার চান্স পেতেই হবে যে কোনো ভার্সিটিতে। তবে এই শহর ছেড়ে যেতে ইচ্ছে হয় না। রাজশাহীতে চান্স পেলে খুব ভালো হয়। ভালো করে পড়, তাহলে রাজশাহী ভার্সিটিতে চান্স পেয়ে যাবে। আমাদের রেকর্ড হয়ে থাকবে চৌধুরী বাড়ির সকল ছেলে মেয়ে রাজশাহী ভার্সিটির স্টুডেন্ট ছিল। আসলেই। তানিয়া বেগম আর মিতা বেগমের দুজনের কথা চলছে। অরিত্রিকা সেদিকে মনোযোগী হবে না, স্থির করেও মনোযোগী হলো। কারণ সারহানের বিয়ে নিয়ে আবারও কথা তুলেছে মিতা বেগম। অরিত্রিকা মনে মনে খুব বিরক্ত হলো। সারহান ভাইয়ের বিয়ে নিয়ে এত লাফালাফি কেন করছে সে বুঝে উঠতে পারছে না। তার উপর সকলের সাই জানাচ্ছে। ইশরা বসে থেকে সব কিছুই শুনতে পাচ্ছে। সে অরিত্রিকাকে ধীরে বলল, বইন, এটা তোর মামি নাকি কোনো ঘাটক? শারণ ভাইয়ের বিয়ের পেছনে লাগছে, এমন ভাবে বলতেছে মনে হচ্ছে যে মেয়ে পাবে তার সাথে শারণ ভাইয়ের বিয়ে দিয়েই দিবে। আমার ভয় করতেছে রে, কখন যেন আমার আর তোর বিয়েটাও দিয়ে দেয়। সাবধানে থাকিস বোন। অরিত্রিকার বিরক্তির মাত্রা বাড়ল। সে ইশরার কথার কোনো উত্তর দিল না। ভাবি, আপনার মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, নম্র, ভদ্র। প্রথম দিন দেখেই ভালো লেগেছিল। আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। তানিয়া বেগমের সংকটজনিত কণ্ঠস্বর অরিত্রিকা সহ বাকি তিনজনের কানে পৌঁছালো। মুহূর্তে কান সজাগ হলো তাদের। তানিয়া বেগম কি বলতে চাইছেন তা জানার জন্য তানিয়া বেগমের দিকে তাকালো ওই সকলে। মিতা বেগম তানিয়া বেগমের কথা শুনে বললেন, আরে বলুন, আমরা নিজেরাই তো, কিছু মনে করব না। তানিয়া বেগম সংকোচে ভুলে গেলেন। তিনি বলে উঠলেন, আমি আপনার মেয়ে ইফাকে শারহানের বউ করে এ বাড়িতে নিয়ে আসতে চাই। তানিয়া বেগমের এই বাক্য যেন বজ্রের ন্যায় মনে হলো। অরিত্রিকার বক্ষস্থল ধক করে উঠল তৎক্ষণাৎ। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল যেন। বৃষ্টি স্নাত ও সন্ধ্যা, মেঘাচ্ছন্ন আকাশ, দমকা হাওয়ায় শহুরে পরিবেশ আজ মনোমুগ্ধকর হয়ে উঠেছে। প্রকৃতি সেজেছে নতুন সাজে। ভ্যাপসা পড়া গরম থেকে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়েছে। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে ধরণীতে অনেক আগে। শহুরে মানুষগুলো ব্যস্ততা কমিয়ে বাড়ির দিকে ছুটছে। আকাশে মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজ আর বজ্ররশ্মির দেখা মিলছে। চারিদিকে মন মাতানো পরিবেশ থাকলেও একজনের মনে আজ মেঘ জমেছে। মন খারাপ আজ প্রিয় সঙ্গী হয়েছে তার। অরিত্রিকা উদাস মনে ছাদের রেলিং ঘেঁষে অদূরে দৃশ্যমান দমকা হাওয়ায় নাচনরত গাছপালার দিকে অপলক তাকিয়ে আছে। বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে সে, তবুও যেন সেদিকে খেয়াল নেই। প্রতিনিয়তই তার কানে যেন একই কথা বেজে যাচ্ছে। সারহানের বিয়ে ইফা আপুর সাথে ভাবতেই চক্ষুদ্বয় হতে উপচে পড়ছে অশ্রু। বৃষ্টির পানি আর অশ্রু মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। বক্ষে যেন চিনচিন করে ব্যথা অনুভূত হচ্ছে। শ্বাস আটকে আসছে, কেন যেন দিশেহারা লাগছে। এমনটা কেন হচ্ছে তার? আগে তো কখনো এমন কিছু অনুভূতি হয়নি, তবে আজ কেন হচ্ছে? সারহান ভাই যেখানেই বিয়ে হোক, যার সাথেই হোক, তার কিছু যায় আসে না, কিন্তু মন কেন মানতে চাইছে না? অনুভূতিরাও তার সাথে যেন ছলনা করছে। এতটা অসহায়, হতাশা, কষ্টতে সে কখনো পড়েনি। এই প্রথম যেন কোনো সমুদ্রের অতলে দিশা হারিয়ে তলিয়ে যাচ্ছে। সারহানকে তো কখনো আগে অন্য কোনো নজরে দেখেনি। সারহান তার থেকে অনেকটা বড় হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। অরিত্রিকা সারহানকে সম্মান করলেও শত্রুর নজরে দেখে, কারণটা সারহান প্রায় তাকে অপমান করে। তবে কিছুদিন যাবৎ নিজের মাঝে পরিবর্তন লক্ষ্য করছে সে। কিছুটা হলেও সারহানের প্রতি তার ভালো লাগা কাজ করে এখন, তবে সে প্রকাশ করেনি। মনের গহীনে চেপে রেখেছে। সে চায়নি মনের এই অব্যক্ত প্রণয় সুখের কথা কেউ জানুক। সে জানে সারহান তাকে কখনো অন্য চোখে দেখে না। সারহান তো
তার দিক থেকে পারিবারিকভাবে এ সম্পর্ক মেনে চলেছে, এই কারণে তার সুপ্ত অনুভূতিকে দমিয়ে রেখেছে, ভালো লাগা পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে। ঝড়ো হাতে চারিদিকে উত্তাল, অরিত্রিকার শরীর ঠান্ডা হয়ে আসছে, শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে, হিমশীতল বাতাস যেন ছুঁয়ে যাচ্ছে অরিত্রিকার শরীর। বৃষ্টিতে ভেজার কারণে চক্ষুদ্বয় লাল বর্ণ ধারণ করেছে, পা দুটো নিশ্চল হয়ে গেছে, ধীরে ধীরে রাতের আধার নামছে ধরণীতে, প্রকৃতিকে আধারে গ্রাস করছে। অরিত্রিকার শরীর কেমন টলছে, মাথা ঘুরে চোখ অন্ধকার হয়ে আসছে। সে রেলিংয়ের কাছ হতে পিছিয়ে আসতে নিলে পড়ে যেতে লাগলো, তখনই কেউ একজন অরিত্রিকার হাত ধরে টান দিল। অরিত্রিকার শরীরের ব্যালেন্স সামলাতে না পেরে সেই ব্যক্তিটি শক্তপোক্ত পুরুষালী বক্ষে আছড়ে পড়ল। দু হাত দ্বারা ব্যক্তিটি শার্ট খামচে ধরলো নিজেকে বাঁচাতে। অরিত্রিকার মাথা ঝিমঝিম করছে, চোখে অন্ধকার দেখছে সে। কিছুটা শান্ত হয়ে চুপ করে থাকলো সে বক্ষে। ঘ্রাণেন্দ্রিয়ে পরিচিত পারফিউমের গন্ধ পেতেই অরিত্রিকা বিচলিত হলো। এই ঘ্রাণ যেন তার শরীরে রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হতে লাগলো। সে বক্ষ হতে মাথা উঁচিয়ে চকিত নয়নে তাকালো ব্যক্তিটির পানে। বৃষ্টির ফোঁটাগুলো শ্যাম মানবটির মুখ ছুঁয়ে যাচ্ছে, চুলগুলো লেপ্টে আছে কপালে। অগ্নিঝরা চাহনি যেন ছোট্ট সত্তা নাড়িয়ে দিল। চুলের পানি চুইয়ে চুইয়ে অরিত্রিকার মুখে পড়ছে। অরিত্রিকার ব্যক্তিটিকে স্নিগ্ধ পুরুষ মনে হচ্ছে। বাজের হালকা আলোয় কিছুটা মুখের অবয়ব বুঝতে পারছে সে। পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ মনে হতে লাগলো। সে দুর্বল চোখে অপলক তাকিয়ে রইল। আর ইউ ইডিয়ট, উদ্ভ্রান্তের মতো বৃষ্টিতে ভিজছিস কেন? তখনই ভেসে এলো ব্যক্তিটির মুখ হতে বজ্রকণ্ঠের বাণীটি। অরিত্রিকা ভালো লাগা ভুলে ভয়ে সিটিয়ে গেল যেন। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। সারহানের মুখশ্রী কঠিন, চোখে যেন আগুন ঝরছে। চোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে, মুষ্টিবদ্ধ করে রেখেছে হাত। রাগে ফুঁসছে সে। তখনই বজ্রপাত হলো। অরিত্রিকা আরো ভয় পেয়ে গেল। সারহান এখনো অরিত্রিকার হাত ধরে আছে। অরিত্রিকার শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে, এতে যেন সারহানের রাগের মাত্রা বাড়ল। নিশ্চয়ই সন্ধ্যা হতে উদ্ভ্রান্তের ন্যায় ভিজে চলেছে, এতটা নির্বোধ কেন এই মেয়ে? এসব ভেবে আর মেজাজ হারাতে চাইল না সে। ধৈর্য নিয়ে রাগ সংবরণ করতে লাগলো। সারহান দাঁতে দাঁত চেপে বলল, নিচে চল। অরিত্রিকা সারহানের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো, ভয়ে আর সারহানের দিকে তাকালো না। সারহান ভ্রু কুঁচকে তাকালো অরিত্রিকার দিকে, তাকালেও পরে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। অরিত্রিকার শরীর অবশ হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, চোখ ঘোলাটে হয়ে গেছে। সেই অবস্থায় পা বাড়ালো নিজের রুমে যাওয়ার জন্য। দু কদম যেতেই মাথা ঘুরে গেল তার। শরীর নেতিয়ে পড়ে যাওয়ার আগেই সারহান ধরে ফেললো। অরিত্রিকা সারহানের হাতে শরীরের ভার ছেড়ে দিল। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে এলো তার। অরিত্রিকা ঘোলাটে চোখে সারহানের অন্ধকার আবছা গম্ভীর মুখ দেখলো শুধু। অরিত্রিকাকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে দেখে সকল রাগ নিমিষে পানি হয়ে গেল। স্তম্ভিত হয়ে তাকালো অরিত্রিকার দিকে। হালকা করে গাল চাপড়ে অরিত্রিকাকে উঠানোর চেষ্টা করলো সে, কিন্তু অরিত্রিকা উঠল না, চোখ বন্ধ করে আছে। সারহান উপায় না পেয়ে অরিত্রিকাকে কোলে তুলে নিল। সে লক্ষ্য করলো অরিত্রিকার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, শরীরও হিম হয়ে গেছে। সে দ্রুত অরিত্রিকাকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে গেল। অরিত্রিকা নিস্তেজ শরীরে কম্বল মুড়িয়ে বিছানায় ঘুমিয়ে আছে। বৃষ্টিতে ভিজেই জ্বরের কবলে পড়েছে, চোখ মুখ শুকিয়ে মলিন হয়ে গেছে। সাথী বেগম মেয়ের কপালে জলপট্টি দিচ্ছেন চিন্তিত হয়ে। এত বড় মেয়ে হয়েছে তবুও হুঁশ বুদ্ধি হয়নি। তানিয়া বেগম অরিত্রিকার জন্য স্যুপ বানাতে গেছেন। ইফা মন খারাপ করে অরিত্রিকার পাশে বসে আছে। সে তো অরিত্রিকাকে ছাদ থেকে আসার জন্য ডেকেছিল, কিন্তু আসেনি। এখন বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। সারহান এক ধ্যানে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে, তার নজর তীক্ষ্ণ। সে ভেজা কাপড় চেঞ্জ করে এসেছে। অরিত্রিকা অসুস্থ হওয়াতে তার খারাপ লাগার পাশাপাশি রাগও লাগছে। সে যদি সন্ধ্যার সময় এসে ইশরাকে অরিত্রিকার কথা না জিজ্ঞাসা করতো, তাহলে নিশ্চয়ই ছাদে জ্ঞান হারিয়ে পড়ে থাকতো। সাথী বেগম সারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দাঁড়িয়ে আছো কেন? বসো চেয়ার টেনে। সারহান সাথী বেগমের কথায় শান্ত কণ্ঠে প্রতিউত্তর করলো, সমস্যা নেই, দাঁড়িয়েই কমফোর্টেবল ফিল করছি। সাথী বেগম আর কিছু বললেন না। সারহান কি চুপ থেকে বলল, ডাক্তারকে কল করেছিলাম, এসে পড়বে। এতক্ষণ তো সময় লাগে না আসতে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝড়ো বাতাসও বইছে, এই কারণেই হয়তো আসতে দেরি হচ্ছে। হতে পারে। তোমার চাচাকে কল দিয়েছিলে? দিয়েছিলাম, বৃষ্টিতে আটকা পড়েছে, এসে যাবে, টেনশন করতে নিষেধ করেছে। এই আবহাওয়ায় অরিন, ভাবি, ইফা, সাজাদ আর আফ্রিদি বাইরে গিয়েছে। ওদের যে কি অবস্থা! সাদাত কল দিয়েছিল, আসতে লেট হবে। সাথী বেগম ইফাকে বলল, ইফা, আমি একটু নিচে থেকে আসছি, তুই অরিত্রিকাকে জলপট্টি দিয়ে দিতে থাক। ইফা বলল, ঠিক আছে। সাথী বেগম রুম থেকে প্রস্থান করতে সারহান চেয়ার টেনে বিছানার পাশে বসলো। ইশরা অরিত্রিকার মাথায় জলপট্টি দিতে ব্যস্ত। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ইশরাকে জিজ্ঞাসা করলো, জ্বর কি খুব বেশি? ইশরা সারহানকে বলল। জি ভাইয়া। সারহান ইশরাকে কৌতূহলবশত জিজ্ঞাসা করলো, অরিত্রিকার কি কোনো কারণে মন খারাপ ছিল? মন খারাপ হলেই তো বৃষ্টিতে ভেজে অথবা গান গায়। বিকেলে কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছিল? ইশরা কিছুটা ভেবে বলল, কারোর সাথে ঝামেলা হয়নি, অয়ন্তিকার তো মেজাজ ফুরফুরে ছিল।
সবাই বিকেলে ছাদে অনেক মজা করেছি, কিন্তু হঠাৎ করে অনিন্দিকার কি হলো বুঝলাম না। কোনো কিছু নিয়ে হয়তো আপসেট হয়ে গেছিল। আমরা নিচে আসার জন্য ডেকেছিলাম, কিন্তু অনিন্দিকা আসেনি। আমাদের সকলকে বলেছিল একটু পরেই আসবে। আমরা আর জোর করিনি। বৃষ্টি হচ্ছিল, আমি ভেবেছি হয়তো অরিন্দিকা ছাদ থেকে নেমে এসেছে। সারহান মনোযোগ দিয়ে শুনেও কিছু সুরাহা করতে পারল না। অরিত্রিকা মাঝে মাঝে এই মেয়ের কি হয় সারহান বুঝে উঠতে পারে না। বৃষ্টিতে ভিজে তারও মাথা ব্যথা করছে, গলাতে কেমন খুসখুস করছে। সারহান ইশরাকে বলল, 1 কাপ কফি নিয়ে আসতে পারবি? ইশরা ভাবলো যাবে কি যাবে না, গেলে অরিত্রিকাকে কে দেখবে। আর বড় মানুষের কথা অমান্য করা খারাপ দেখায়, মুখের উপর না বলা যায় না। অন্য কেউ হলে বলতেও যেতে পারবে না, কিন্তু সারহানকে না বলা যাবে না, যদি ধমক দেয়। ইশরাকে গভীর চিন্তায় মগ্ন দেখে বলল, যাবি? ইশরা বলল, যাচ্ছি। ইশরা রুম থেকে বেরিয়ে সারহানের জন্য কফি আনতে গেল। সারহান ট্রাউজারের পকেট থেকে ফোন বের করে ডাক্তারকে কল দিল। ফোন বন্ধ হচ্ছে। সারহান এতে প্রচন্ড বিরক্ত হলো। বিপদের সময় এমনই হয়, কাউকে কলে পাওয়া যায় না। সে ফোন আবারও পকেটে পড়ল। অয়ত্রিকা জ্বরের ঘরে কেঁপে কেঁপে উঠছে, কিছু একটা বিড়বিড় করে জপে চলেছে। অনেকটা ধীরে বলার কারণে সারহানের কান অবধি পৌঁছাচ্ছে না। সারহান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো শুনতে। অরিত্রিকার হয়তো জ্বর বেড়েছে, সে কারণেই বিলাপ বকছে। সারহান স্বাভাবিকভাবে জ্বর দেখার উদ্দেশ্যে হাত বাড়িয়ে জলপট্টি সরিয়ে অরিত্রিকার কপালে হাত রাখলো। রাখতেই চমকে উঠলো সে, এত জ্বরে মনে হচ্ছে ভাব বেরোচ্ছে। সারহান বিচলিত ভঙ্গিতে কাপড় ভিজিয়ে অরিত্রিকার কপালে রাখলো। বৃষ্টি স্নাত সন্ধ্যা পেরিয়ে সময়টা এখন গভীর রাত। বাহিরে ঝড়ো হাওয়া বইছে। বৈশাখ মাসের সমাপ্তি ঘটলেও ঝড় বৃষ্টি যেন আজ নিজ ইচ্ছে মতো ধরণীতে পদার্পণ করছে। রুমের জানালা খোলা থাকায় শীতল হাওয়ায় জানালার পর্দাগুলো তাল মিলিয়ে নড়ছে। সারহান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে অরিত্রিকার রুমে। কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট, দৃষ্টি তার অরিত্রিকার দিকে। মেয়েটা জ্বর নিয়েও বেঘরে ঘুমাচ্ছে। মাঝে মাঝে ঠান্ডা অনুভূত হওয়ায় নড়ে চড়ে উঠছে। সারহান ছোট্ট টেবিলে রাখা পানির বাটিতে কাপড় ভিজিয়ে অরিত্রিকার কপালে সুন্দরভাবে মেলে দিল। এর মাঝে এসে ডাক্তারকে অনেকবার কল দিলেও বারবার ফোন বন্ধ বলছে। হয়তো নেটওয়ার্ক প্রবলেম, বৃষ্টিতে নিশ্চয়ই আটকে গেছে কোথাও। সারহানের মাথা ব্যথাও বেড়ে চলেছে, সে ধৈর্য নিয়ে সহ্য করছে। ইশরাও এখনও কফি নিয়ে আসেনি। সাথে বেগম আর তানিয়া বেগমেরও কোনো দেখা নেই। সারহান রুমের জানালা ভেদ করে বাইরে দৃষ্টি ফেললো। আবহাওয়া আরও খারাপ হয়ে গেছে। ঝড় বৃষ্টির গতি বেড়েছে। শো শো করে বাতাসের ধ্বনি ভেসে আসছে। সারহান অরিত্রিকার কপাল থেকে কাপড় সরিয়ে আবারও হাতের উল্টো পাশ দিয়ে কপালে স্পর্শ করে দেখলো জ্বর কমেছে কিনা। সে অনুভব করলো জ্বর আগের থেকে অনেকটা কম। এতে কিছুটা স্বস্তি পেল সে। প্রথমে জ্বরের তাপ বেশি থাকায় সারহান আতঙ্কিত হয়ে গিয়েছিল। সে কখনো কাউকে অসুস্থ হলে সেবা করেনি, এই প্রথম এতটা যত্ন করে সেবা করলো। এই অনুভূতিটা মোটেও মন্দ নয়। তাকে যদি বাহিরের এই জলপট্টি দিতে দেখতো নিশ্চয়ই অনেক অবাক হওয়ারই কথা। রাজনীতিতে যুক্ত কাঠখোট্টা মানুষ কখনো কি এসব কাজ করে? হয়তো করে, তবে খুব কম সংখ্যক। অরিত্রিকার শীতল কিছু কপালে অনুভব হতেই নড়ে চড়ে উঠল। ঘুমাচ্ছন্ন মুহূর্তকে বিদায় দিয়ে পিটপিটিয়ে চাইল সে। শরীরে তীব্র ব্যথা অনুভব হলো। জ্বরে যথেষ্ট কাবু করে ফেলেছে বুঝলো সে। তন্দ্রাচ্ছন্ন চোখে দুর্বল চিত্তে তাকাতেই সামনে আবিষ্কার করলো সারহানকে। তাকিয়ে কয়েকবার নেত্রপল্লব ঝাপটালো সে। সারহান অরিত্রিকা জাগার সাথে সাথে নিজের হাত গুটিয়ে নিল। অরিত্রিকা বোঝার চেষ্টা করলো আসলে কি সারহান তার সামনে বসে আছে কিনা। বোঝার আগেই অসহ্য মাথার যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে এলো তার। সে এক হাতে তার মাথা চেপে ধরল। মাথা ব্যথা করছে? অরিত্রিকার কানে ভেসে এলো শান্ত কণ্ঠস্বর। সে আবারও সামনে বসা সারহানের দিকে চঞ্চল দৃষ্টিতে তাকালো। মনে হচ্ছে সে ভুল শুনেছে। এটা কি আদৌ সম্ভব? সারহান তার রুমে প্রয়োজন ছাড়া কখনোই আসে না। গুটি কয়েকবার এসেছে হয়তো, তাও বকাঝকা করতে। রুমে এসে বসে থাকবে এটা যেন অরিত্রিকার কাছে স্বপ্ন মনে হলো। ঘোলাটে চোখে বেশ কয়েকবার তাকিয়েও ভ্রম কিনা তা বুঝতে পারল না। আবারও সে অসহ্যকর কথাগুলো মনে পড়ে গেল। এতেই চোখে অশ্রু ভিড় করলো অরিত্রিকা। সে অশ্রুসিক্ত নয়নে সারহানের দিকে তাকিয়ে আছে। সারহান অরিত্রিকার কান্না করা দেখে শুধালো, কান্না করছিস কেন? মাথা ব্যথা করছে কি? অরিত্রিকা বাচ্চার ন্যায় ঠোঁট উল্টে জবাব দিল, না। তাহলে? অরিত্রিকার একটু অভিমান হলো। সে কেন কান্না করছে যন্ত্রমানবটা বুঝতে পারছে না কেন। অরিত্রিকা অভিমানী কণ্ঠে উত্তর দিল, আপনাকে বলবো না আমি। সারহান ভ্রু কুঁচকে বলল। তাহলে কাকে বলবি? অরিত্রিকা চুপ হয়ে গেল। চক্ষু হতে নির্গত নোনা পানির ফোয়ারা থেমে থেমে গাল বেয়ে পড়ছে। অরিত্রিকার মস্তিষ্ক ধরে নিয়েছে সামনে দণ্ডায়মান ব্যক্তিটি তার মনের ভুল। মানুষটি তো তাকে আশেপাশেও ঘেঁষতে নিষেধ করেছে ভেবেই মলিন হাসলো। ভ্রম হয়েছে তো কি হয়েছে, কথা তো বলতে পারছে সে। অরিত্রিকা ঝিমিয়ে যাওয়া চোখে তাকে অভিমানী কণ্ঠে উত্তর দিল, যে আমায় বুঝবে তাকে বলবো, আপনাকে তো কখনোই বলবো না, কারণ আপনি আমায় বোঝেনই না। অরিত্রিকার মুখে এহেন কথা শুনে স্তম্ভিত হয়ে গেল সারহান। তার অধৈর্যগল কিছুটা ফাঁক হয়ে গেল। সে বিস্মিত নয়নে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তার দিকে তাকিয়ে আছে। সারহান কিয়ৎ চুপ থেকে স্বাভাবিক স্বরে জানতে চাইল, কি হয়েছে বল, বললে আজ থেকে তোকে আর বকবো না।
অরিত্রিকা শুয়ে থাকা অবস্থায় নিজের হাত দ্বারা চোখ মুছল। চোখ মুছে করুণ স্বরে সারহানকে বলল, আপনি বিয়েটা করবেন না সারহান ভাই? বিয়ে নামক শব্দটা শুনতে সারহান অবাক হয়ে গেল। সে অবাকতার রেশ কাটিয়ে তীক্ষ্ণ চোখে অরিত্রিকার কান্নায় বিধ্বস্ত মুখ পানে তাকালো। এতটুকু সময় কান্নাকাটি করে চোখ নাক লাল করে ফেলেছে, আর বিয়ের কথা আসছে কেন? বিয়ে নিয়ে আপাতত তো সে ভাবছে না। সারহান থমথমে মুখে বলল, আমার বিয়ের কথা আসছে কেন? আর বিয়ে করলে তোর কি সমস্যা? তুই নিষেধ করছিস কেন? অরিত্রিকা সারহানের কথা শুনে আঘাত পেল মনে। বক্ষে যেন নীরব ঝড় বয়ে গেল। তার মানে সারহান ভাই ইফা আপুকে বিয়ে করতে রাজি হয়েছে? জ্বরের ঘরে অরিত্রিকা যেন সব এলোমেলো লাগছে। রাগে দুঃখে চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে। সে আর সহ্য করতে না পেরে শয়নরত অবস্থায় ফুপিয়ে কেঁদে উঠল। অরিত্রিকাকে কাঁদতে দেখে সারহান ভড়কে গেল। সে বিচলিত ভঙ্গিতে বলল, কাঁদছিস কেন আবার? অরিত্রিকা রাগাশ্রয়ী মুখে বলল। আপনি খুব খারাপ সারহান ভাই। সারহান বুঝলো অরিত্রিকা জ্বরের ঘরে এসব আবোল তাবোল বকে চলেছে। সে অরিত্রিকার কান্না থামাতে বলল, আচ্ছা আমি খারাপ, ভালো হতে হলে কি করতে হবে? অরিত্রিকা সারহানের কথা শুনে কান্না বন্ধ করে দিল। কিছুটা শান্ত হয়ে দুঃসাহসিক কাজ করে বসলো সে। নিজের কম্পনরত হাত দ্বারা সারহানের পুরুষালী শক্তপোক্ত হাত নিজ নরম মোলায়েম দু হাতের মাঝে আবদ্ধ করে নিল। সারহান অরিত্রিকার এমন কাজে চমৎকৃত বিস্ময়ে নির্বাক। সে সরু চোখে তাকালো অরিত্রিকার দিকে। অরিত্রিকা কিছুটা শক্ত করে পুনরায় মুঠোবন্দি করলো। হাতের উষ্ণ ছোঁয়া এবার সারহানের হৃদস্পন্দন বেড়ে গেল। চমকিত হলো মন। জানেন, আপনি আসলেই একটা যন্ত্রমানব। এই কারণেই তো আপনি কারো চোখের ভাষা পড়তে পারেন না। সেই মানুষটার মনে লুকিয়ে থাকা অনুভূতি টের পান না আপনি। সব সময় অবহেলা করেন। আপনাকে হারানোর ভয়ে সে মূর্ছে যাচ্ছে, অথচ আপনি বুঝতেই পারছেন না। নিজের সুপ্ত ভালো লাগাকে দমিয়ে রাখতে চাইলেও পারেনি। ভালো লাগার মানুষটা অন্যের হয়ে যাবে, এটা শুনে চুপচাপ থাকতে পারেনি। আপনি বিয়েটা করবেন না দয়া করে। আপনাকে অন্য কারো হতে দেখলে সে সইতে পারবে না, বিরহে জ্বলে যাবে তার হৃদয়। আপনিই বলুন, জীবনে প্রথম ভালো লাগা কখনো ভুলতে পারা যায়? অরিত্রিকা মলিন স্বরে অন্যমনস্ক হয়ে বাক্যগুলো আওড়ালো। বক্ষে তার অস্থিরতা বিরাজ করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নরম হাতে পুরুষালী হাতের অস্তিত্ব যেন জানান দিচ্ছে, অরিত্রিকা এটা তোর ভ্রম নয়। সত্যি মানুষটা তোর সামনে বসে আছে, তোর সকল কথা মনোযোগ দিয়ে শুনছে, তোর সকল কথার মর্ম বোঝার চেষ্টা করছে, তোর জন্য চিন্তা করছে। কিন্তু অরিত্রিকা তখনও সারহানকে তার কল্পনায় আসর হতে বাস্তবে অনুভব করতে ব্যর্থ হলো। সারহান আশ্চর্য হয়ে গেছে। সব কি বলছে? কিছুই যেন সে ঠাহর করতে পারল না। সারহান ওষ্ঠযুগল গোল করে শ্বাস ফেলল। বুকের মাঝে সমুদ্রের ঢেউয়ের ন্যায় আছড়ে পড়ল সুপ্ত অজানা শিহরণ। কাহিনী যে এত দূর গড়িয়েছে সে বুঝতেই পারেনি। আবেগ, ভালো লাগে এগুলো সকলের আছে, তবে বয়সভেদে কম বেশি। অরিত্রিকার ক্ষেত্রেও তাই হয়েছে। বোকা মেজে একটু কে আর সুন্দরভাবে কথা বলাকে এতটা সিরিয়াসলি নিয়ে নিবে সে বুঝতে পারেনি। সে তো তেমন কোনো ইন্টেনশন নিয়ে এগুলো করেনি। আর কিছু ভাবতে পারলো না সারহান। মাথা কাজ করছে না এখন। সে সব কিছু বুঝে অরিত্রিকার মুখ হতে নামটা জানতে চাইলো। সারহান নিজেকে ধাতস্থ করে শান্ত স্বরে শুধালো, মেয়েটাকে? অরিত্রিকা অসহ্য লাগছে সবকিছু, তবু মলিন হেসে বলল, আপনার আশেপাশেই আছে, খুঁজে নিন। সারহান নিজের মাঝে অস্থিরতা অনুভব করছে। এতটা বিচলিত কেন তার মন? জোরে কয়েকবার শ্বাস টেনে নিল সে। সারহান তার হাতে বেশ গরম অনুভব করলো। অরিত্রিকার হাতও কাঁপছে। সারহান বুঝলো অরিত্রিকার জ্বর আবার বাড়ছে। সে অরিত্রিকার মুঠোবন্দি হাত হতে নিজের হাত ছাড়িয়ে নিল। ব্যস্ততার সহিত আবারও জলপট্টি দিল সে। অরিত্রিকার চোখ নিমিশেই বুঝে এলো। সে আর তাকিয়ে থাকতে পারল না। তানিয়া বেগম সুপ হাতে অরিত্রিকার রুমে প্রবেশ করলেন। দেখতে পেলেন সারহান অরিত্রিকাকে যত্ন সহকারে জলপট্টি দিচ্ছে। ছেলের এমন রূপ দেখে কিছুটা অবাক হয়েছেন তিনি, তবে ভালোও লাগছে। যে ছেলে অরিত্রিকাকে বকাঝকা করে সে নিজেই সেবা করছে। সারহান কারো পায়ের শব্দে সামনের দিকে তাকালো। তানিয়া বেগমকে দেখে অস্বস্তিতে পড়ে গেল সে। অস্বস্তি লুকিয়ে সারহান তার মাকে স্বাভাবিকভাবে বলল, এতক্ষণ কি করছিলে বলো তো? এদিকে অরিত্রিকার জ্বর কমছেই না। খাবার খাইয়ে, বাড়িতেই তো ওষুধ আছে, আপাতত খাইয়ে দাও। আবারও কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। ডাক্তার কখন আসবে বলা যাচ্ছে না। তানিয়া বেগম এগিয়ে আসতে আসতে বললেন। সারহান মায়ের কথা শুনে অপ্রস্তুত হলো। সে মুখ গম্ভীর করে বলল, তুমি তো জানো আমি কেমন তা সকলকে দেখাতে চাই না। আমি আমার রুমে গেলাম। ইশরা কফি নিয়ে আসলে আমার রুমে পাঠিয়ে দিও। সারহান চেয়ার থেকে উঠে কয়েক কদম গিয়ে পিছু ফিরে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকার বলা কথাগুলো মনে পড়তে চোখ সরিয়ে নিল সেদিক থেকে। নানা ভাবনা যেন মস্তিষ্কে চেপে ধরেছে। সে পা গলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রাত পেরিয়ে ভোর হয়েছে। চারিদিকে পাখির কিচিরমিচির কলরব মুখরিত পরিবেশ। বৃষ্টি থেমেছে রাতে তৃতীয় প্রহরে। ভোরে হালকা আলোয় প্রকৃতি দৃশ্যমান হচ্ছে। ধীরে ধীরে বাতাসে মিশে আছে শীতলতা।
মৃদু বাতাস ছুঁয়ে যাচ্ছে ব্যালকনিতে বসে থাকা গম্ভীর পুরুষটির শরীর। দৃষ্টি তার অদূরে, গভীর ভাবনায় আচ্ছন্ন সারহান। সারা রাত না ঘুমিয়ে এখানে বসে আছে ব্যালকনিতে। ঘুম যেন চক্ষু হতে কোথাও নিরুদ্দেশ হয়েছে। মাথা ব্যথায় গুমড়ে ওষুধ খেলেও চক্ষু ও পটে ঘুমের হাতছানি পায়নি। রাত হতে মস্তিষ্কে অরিত্রিকার বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। অরিত্রিকা কথাগুলো জ্বরের ঘোরে বললেও সত্যতা আছে তা সারহানের বুঝতে অসুবিধা হয়নি একটুও। তার প্রতি যে অরিত্রিকার ভালো লাগা কাজ করে তা পরিষ্কার হয়ে গেছে। সারহান ভাবনার মাঝে তার হাত চক্ষু সম্মুখে তুলে ধরল। অরিত্রিকা তার হাত মুঠোবন্দি করেছিল। ভাবতেই বক্ষে অন্তকোণে অন্যরকম শিহরণ বয়ে গেল। বক্ষে মৃদু অস্থিরতা অনুভব করলো। সহসা চোখ বন্ধ করলো সারহান। তখনই ভেসে উঠল জ্বরে কাতর হয়ে যাওয়া মলিন মেয়েলি মুখশ্রীর অবয়ব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।